21 দিনের অনশন, মঞ্চের চারধারে মস্ত সাদা পর্দার রহস্য, আর তার আড়ালে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হলো এক আন্তর্জাতিক পরিবেশবিদকে। কি লুকোচুরি খেলছে রাষ্ট্র? এরা আসলে জনগণের সেবা করছে না, এরা ব্যস্ত ক্ষমতার অলিন্দে বসে নিজেদের আখের গুছোতে। জবরদস্তির এই অঘোষিত এমার্জেন্সির মুখোশ ছিঁড়ে ফেলে আজ খোলাখুলি কথা হবে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশন আজ 21 দিনে পা দিয়েছিল। দিন যত এগোচ্ছিল তার ভেঙে পড়া শরীর নিয়ে সারা দেশের উদ্বেগ তত বাড়ছিল, কিন্তু একই সঙ্গে বাড়ছিল জনসমর্থন। সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস সংগঠনের ব্যানারে এই ধর্নায় প্রতিদিন শয়ে শয়ে তরুণ এসে যোগ দিচ্ছিলেন। বিরোধী দলগুলোকে একে একে এসে দাঁড়াচ্ছিল ওয়াংচুকের পাশে। আর ঠিক এই জায়গাতেই সরকারের অস্বস্তি চরমে পৌঁছয়। বিশেষ করে ওয়াংচুকের ডাকে আগামী 20 জুলাই প্রস্তাবিত সংসদ অভিযানের প্রস্তুতি গুম উড়িয়ে দিয়েছিল শাসকের। তাই আন্দাজ করাই গিয়েছিল 20 জুলাইয়ের আগে একটা বড় সড় প্রশাসনিক কামড় আসবে। এলো ঠিক তাই। আজ সাত সকালে যন্তর মন্তরে হাজির হলো দিল্লি পুলিশের বিশাল বাহিনী। শুধু উর্দিদারি নয়, সাদা পোশাকের, এমনকি ডাক্তারের ছদ্মবেশে পুলিশে ছেয়ে গেল চারপাশ। বোঝাই যাচ্ছে কাল রাত্রের অন্ধকারে ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছিল। যে ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষকে আটকে রাখা হয়, সেই ব্যারিকেড ভেঙে পুলিশ সোজা এগোতে শুরু করলো মঞ্চের দিকে। প্রতিবাদীরা তখনই বুঝেছিলেন একটা কিছু ঘটতে চলেছে। তারা বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু লাভ হয়নি। পুলিশ মঞ্চে উঠতেই সামনে একটা মস্ত বড় সাদা পর্দা টাঙিয়ে দিল। কেন? যাতে বাইরে থেকে কেউ দেখতে না পায় পর্দার আড়ালে ওয়াংচুকের সঙ্গে কি আচরণ করা হচ্ছে। তাকে ঘুষি মারা হচ্ছে নাকি তাকে গালাগাল দেওয়া হচ্ছে, উপস্থিত কাউকে কিছুই জানতে দিল না পুলিশ। তীব্র চিৎকার আর হট্টগোলের মধ্যেই 21 দিনের অনশনে ক্লান্ত 59 বছরের সোনাম ওয়াংচুককে আক্ষরিক অর্থেই চ্যাংদোলা করে তুলে নিল পুলিশ। যুক্তি কি? হাইকোর্টের নির্দেশ রয়েছে, তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, তাই চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কি অদ্ভুত বৈপরীত্য ভাবুন। যে শাসকেরা যন্তর মন্তর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে বসে রাজকার্য চালাচ্ছেন, গত 20টা দিন ধরে তাদের একবারের জন্য মনে হয়নি ওয়াংচুকের সঙ্গে একটা আলোচনা শুরু করা দরকার। তার দাবি দাওয়া তো দূর অস্ত, মানুষটার স্বাস্থ্য নিয়ে কি একটা বারের জন্য উদ্বেগ দেখিয়েছে সরকার? দেখায়নি। অথচ আজ যখন ক্ষমতা প্রদর্শনের প্রয়োজন পড়লো, তখন চিকিৎসার অছিলা করে রাষ্ট্র নামিয়ে দিল তার বাহিনী। ছবিগুলোই সব কথা বলে দিচ্ছে এই জবরদস্তি চিকিৎসার নামে কিভাবে রাষ্ট্রীয় পেশির জোরে একটি প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে। স্ক্রিনের দিকে তাকান, চারিদিকে চরম উত্তেজনা, ধাক্কাধাক্কি। পুলিশ হঠাৎ চারপাশ থেকে মঞ্চটা ঘিরে ফেললো। চোখের সামনে মস্ত সাদা চাদর দিয়ে মঞ্চটাকে ঢেকে দেওয়া হলো, কারণ ভেতরে তখন রাষ্ট্র তার পেশি শক্তি দেখাচ্ছে। সেখানে র্যাফ আছে, উর্দিধারী পুলিশ আছে, আর আছে ওয়াকিটকি হাতে এক ঝাঁক সাদা পোশাকের গোয়েন্দা। স্টেজ থেকে বাকি আন্দোলনকারীদের জোর করে হটিয়ে দেওয়া হলো। শনিবার সরকারি ছুটির দিনে সাত সকালে যন্তর মন্তর স্পটে হাজির খোদ জয়েন্ট সিপি, ডিসিপি এবং ডিসিপি ক্রাইম। গতকালই দিল্লির পুলিশ প্রশাসনের এক নজিরবিহীন রদবদল ঘটে গেছে, যার মেয়াদ 2027 সালের এপ্রিল পর্যন্ত ছিল। সেই পুলিশ কমিশনার সতীশ গোলচাকে তড়িঘড়ি দিয়ে তার জায়গায় আনা হলো অনুরাগ কুমারকে। 10 মাস বাকি থাকতেও এই আকস্মিক বদলি কেন? রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি সোনাম ওয়াংচুকের আন্দোলনের উপর এমন একটা চরম প্রশাসনিক আঘাত হানার জন্যই এই নতুন নিয়োগ? কেন্দ্র কি এমন একজন অফিসারকে চেয়েছিল যিনি কোনো দ্বিধা না রেখে এই অ্যাকশন নেবেন? টাইমলাইনটা মেলালে সন্দেহ দানা বাঁধবেই। পেশি শক্তির এই প্রদর্শনী শুধু যন্তর মন্তরেই সীমাবদ্ধ ছিল না। ঠিক যখন মঞ্চেই তাণ্ডব চলছে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তখন ফ্রেশ হওয়ার জন্য তার এক বন্ধুর বাড়িতে ছিলেন। পুলিশ কিন্তু হোমওয়ার্ক পাকা করেই এসেছিল। অভিজিৎ যাতে কোনোভাবেই যন্তর মন্তরে পৌঁছতে না পারেন, তার জন্য সেই বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। অভিজিৎকে কার্যত গৃহবন্দী করা হলো। অভিজিৎ অভিযোগ করেছেন, শুধু আটকে রাখাই নয়,
তার সঙ্গে চরম দুর্ব্যবহার এবং মারধরও করেছে পুলিশ। অর্থাৎ পরিকল্পনা ছিল নিখুঁত, মূল মাথাদের আগে থেকেই আইসোলেট করে দাও, তারপর মঞ্চ সাদা পর্দা খাটিয়ে নিঃশব্দে তুলে নাও সোনাম ওয়াংচুককে। একেই বলে গণতান্ত্রিক দেশের আইনের শাসন। পুলিশের ঘেরাটোপ পেরিয়ে অভিজিৎ দীপকে যখন শেষমেশ যন্তর মন্তরে পৌঁছলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সোনাম ওয়াংচুককে ততক্ষণে তুলে নিয়ে গেছে পুলিশ। শাসকের এত ছটপটানি কারণ কি ছিল? আসল ভয়টা ছিল ক্যালেন্ডারের পাতায়। আজ শনিবার, কাল রবিবার, ছুটির এই দুটো দিনে যন্তর মন্তরে হাজার হাজার মানুষের ঢল নামার নিশ্চিত সম্ভাবনা তৈরি হয়েছিল। গত 5 থেকে 6 দিনে এই আন্দোলন যে মোমেন্টাম পেয়েছিল, তাতেই কাঁপন ধরেছিল শাসকের অলিন্দে। আগের 2 থেকে 3 দিন বিকেল হতেই যন্তর মন্তরে আছড়ে পড়েছিল তরুণ প্রজন্মের ভিড়। সোশ্যাল মিডিয়া জুড়ে ক্ষোভের আগুন জন্মেছিল। প্রশ্ন ঘুরছিল, সরকার এত জেদি কেন? ওয়াংচুকের কথা কেন শুনছে না? দেশ জুড়ে মানুষ দিল্লির টিকিট কাটতে শুরু করেছিলেন। স্বয়ং ওয়াংচুক আহ্বান জানিয়েছিলেন, আমার শরীর দুর্বল কিন্তু মন শক্ত, 20শে জুলাই আপনারা সংসদে আসুন। ঠিক এই 20শে জুলাই তারিখটাই ছিল সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথা। কারণ আগামী 21শে জুলাই থেকেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই যদি হাজার হাজার মানুষ সংসদ অভিযানের জন্য দিল্লির রাস্তায় নেমে পড়েন, তবে সরকারের মুখ পূর্বে শুধু ঘরে নয়, সঙ্গে আন্তর্জাতিক স্তরেও। তার উপর এবার সমীকরণটা আলাদা। অখিলেশ যাদবের সপা, উদ্ধব ঠাকরের শিবসেনা, মমতার তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টির সাংসদেরা সরাসরি ওয়াংচুকের মঞ্চে গিয়ে সমর্থন জানিয়ে এসেছিলেন। অর্থাৎ সোমবারের সংসদের একটা বড় অংশও এই মিছিলে পা মেলাতে পারতেন। পুলিশ পড়েছিল উভয় সংকটে। কুস্তিগিরদের উপর যেভাবে অতীতে লাঠি চালানো হয়েছিল, এবার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিদের উপর তা করা যাবে না। আবার বল প্রয়োগ না করলে এই জনসমুদ্রকে সংসদ ভবনের ধারে কাছে আটকানো অসম্ভব। তাই কেন্দ্রের চাণক্যরা চিরপরিচিত ফর্মুলা খাটালেন। ভিড় হঠাৎ ভোরবেলা তুলে নাও, যখন জাকিয়ে বসার মতন ভিড় থাকবে না। ঘটনাস্থলে দাঁড়িয়ে দিল্লি পুলিশের কর্তা বলেন, মাননীয় হাইকোর্টের নির্দেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে ওয়াংচুকের ক্রমাগত পতনশীল স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হলো। আর পুলিশি জবরদস্তির সাফাই দিতে বলা হলো, হাইকোর্টের নির্দেশ মেনে পালন করার সময় কিছু বিক্ষোভকারী বাধা সৃষ্টি করায় সামান্য আফরানি বা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। বাহ, কি চমৎকার চিত্রনাট্য! জবরদস্তিকে চিকিৎসা আর প্রতিবাদের অধিকারকে আইনি বাধা বলে চালিয়ে দেওয়া এত সহজ। এবার সমীকরণটা বুঝুন। দিল্লি পুলিশ যখন এই কথা বলছে, তখন মনে রাখবেন এর রিমোট কন্ট্রোল কিন্তু খোদ অমিত শাহ আর তার স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। খবর এলো ওয়াংচুককে নিয়ে যাওয়া হয়েছে সফদরজং হাসপাতালে। হ্যাঁ, তার শরীর ভাঙছিল। গত 20 দিনের অনশনে তার লিভার, কিডনির ওপর চাপ বাড়ছিল। আগামী 2 থেকে 4 দিন তার স্বাস্থ্যের জন্য আরো ঝুঁকিপূর্ণ হতো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, আপনি তার সঙ্গে কথা বললেন না কেন? গণতান্ত্রিক ব্যবস্থায় ডায়ালগ তো প্রথম শর্ত। আসলে এই সরকার জনগণের কিছুই শুনবে না, যেন এটাই ঠিক করে রেখেছে। দেশ জুড়ে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে লাখ লাখ তরুণ রাস্তায়, ক্ষোভে ফুঁসছে দেশ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছে ছাত্র সমাজ। এই যুব সমাজের ক্ষোভকে অ্যাড্রেস করার কথা কার ছিল? সরকারের। কিন্তু সরকার সেখানেও নীরব, এখানেও বধির। এই নির্বাক সরকার এবার ঢাল করল দিল্লি হাইকোর্টের একটা নির্দেশকে। হাইকোর্ট পরশুই এক আবেদনে বলেছিল, প্রতিটি নাগরিকের জীবন অমূল্য। ডাক্তাররা যেন প্রতিদিন ওয়াংচুকের মেডিকেল চেক আপ করেন। স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসকেরা যেন প্রয়োজনীয় হস্তক্ষেপ করেন। অনশন করা যে কোনো ব্যক্তির অধিকার হতে পারে, কিন্তু নাগরিকের জীবন রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কোর্টের যুক্তিকে কুর্নিশ, কিন্তু রাষ্ট্রের কি এই দায়িত্ব নেই যে দেশের মানুষ কেন এত বড় অনশনে বসতে বাধ্য হচ্ছে তা শোনা? নাকি সরকারের শুধু একটাই জেদ, আমরা যা চাইবো, যেভাবে চাইবো সেভাবেই দেশ চলবে? তুমি অনশন করে মরলে মরো। যেমন গঙ্গা দূষণ রোধের দাবিতে 111 দিন অনশন করে মারা গিয়েছিলেন পরিবেশবিদ জিডি আগরওয়াল ওরফে স্বামী জ্ঞানস্বরূপ সানন্দা। মাই নেম ইজ খান ছবিতে শাহরুখ খান অভিনীত রেজওয়ান খানের সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে? আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সেই চরিত্র
জোর দিয়ে বলেছিল, ডু নট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান। আজ যন্তর মন্তরের পুলিশের জবরদস্তি দেখে সেই কথাটাই আবার মনে পড়ে যাচ্ছে। অনেকে বলছেন সরকার ওয়াংচুকের অনশনকে ভয় পেয়েছিল। এই সরকার সবচেয়ে বেশি ভয় পায় নাগরিক সমাজের জাগ্রত শক্তিকে। আর আমি বলবো, হ্যাঁ, এই অহিংস অনশনের শক্তিকে, সাধারণ মানুষের এই জোটবদ্ধ হওয়াকে কেন্দ্র সরকার মারাত্মক ভয় পেয়েছিল। আর সেই ভয় থেকেই জন্ম নেয় এমন স্বৈরাচারী সিদ্ধান্ত। পুলিশের খাঁচা থেকে বেরিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যখন যন্তর মন্তরে পৌঁছলেন, তখন তার গলায় চরম ক্ষোভ। তিনি সোজাসুজি বললেন, আমরা একটা মাস ধরে এখানে বসে আছি। সোনাম স্যার নিজের জীবন বাজি রেখেছেন, তাকেও চ্যাংদোলা করে টানতে টানতে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ। আমাদের উপরও হাত তোলা হয়েছে, এমনকি বাচ্চাদের উপরও লাঠি চালিয়েছে এরা। আমি ফ্রেশ হতে বন্ধুর বাড়ি গিয়েছিলাম, সেখানেও আমায় মারধর করে আটকে রাখা হয়েছিল। স্যারকে তুলে নিয়ে যাওয়ার পর আমায় ছাড়লো, কিন্তু এখনো আমাদের যন্তর মন্তরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবার দেশের মানুষকে সোনাম স্যারের জন্য রাস্তায় নামতেই হবে। এই জবরদস্তি অবশ্য নতুন কিছু নয়, এটাই এই সরকারের চেনা মডেল। মনে করে দেখুন, দিল্লি হরিয়ানা সীমান্তের সিংহু বর্ডারে কৃষক নেতা জগজিৎ সিং ভাল্লেওয়াল মাসের পর মাস অনশন করেছিলেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন তিনি, অথচ সরকারের তরফ থেকে একটা লোকও তার সঙ্গে কথা বলতে যায়নি। অনশনের 20তম দিনে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে সোনাম বলেছিলেন, হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি। আমার শরীরের প্রায় 20% শেষ হয়ে গেছে। ফ্যাটের পর এবার মাসল গলতে শুরু করেছে। এরপর একে একে অর্গান আক্রান্ত হবে, আর সবশেষে আক্রান্ত হবে মস্তিষ্ক। তবে সেই সময় এখনো আসেনি। আজ 20 নম্বর দিন শেষ হচ্ছে। চলুন আমি প্রমাণ করে দিই যে আমার মস্তিষ্ক এখনো ঠিকঠাক কাজ করছে। অনেকেই আমাদের জিজ্ঞেস করছেন, এই আন্দোলন কি সরকারের জবাবদিহি আনতে পারবে? এই আন্দোলনের চাপে কি শিক্ষামন্ত্রী ইস্তফা দেবেন? ভয়ানক এক বাস্তব ভাবুন। চিকিৎসকেরাও বলছেন 20 দিনের অনশনে ওয়াংচুকের ওজন কমে গেছে 9 কেজি। ফ্যাট আর পেশি ক্ষয়ের পর এবার মাল্টিপল অর্গান ফেলিয়ারের দিকে এগোচ্ছিল তার শরীর। 25 দিন পার হয়ে গেলে অবধারিতভাবে মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হতে শুরু করত। ওয়াংচুক যখন মৃত্যুর এই কাউন্টডাউন নিজের মুখে হাসি মুখে দেশবাসীকে শোনাচ্ছিলেন, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই ডেমোক্রেসির সবকটা স্তম্ভকে বুড়ো আঙুল দেখিয়ে 59 বছরের দুর্বল মানুষটাকে তুলে নিয়ে গেল রাষ্ট্র। গত 20শে জুন যখন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিসের আন্দোলন শুরু হয়, তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না। সরকারও বিষয়টাকে পাত্তাই দেয়নি, কিন্তু পাশা উল্টে গেল। যখন সোনাম ওয়াংচুক অনশনে বসলেন, তিনি কোনো সাধারণ আন্দোলনকারী নন। তিনি একজন বিশ্বখ্যাত শিক্ষাবিদ, পরিবেশবিদ এবং এশিয়ার নোবেল বলে পরিচিত রামন ম্যাগসেসে আর পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত ব্যক্তিত্ব। দুনিয়া জুড়ে যার অসামান্য স্বচ্ছ ভাবমূর্তি। আসলে অনেকে ওয়াংচুককে আগেই সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন, আপনি এক চরম অসহিষ্ণু জেদি সরকারের সামনে বসে রয়েছেন। আপনি ভাবছেন নিজের জীবন বাজি রেখে শরীর গলিয়ে অনশন করলেই সরকার নতি স্বীকার করবে? এই শাসক দল তেমন ধাতেরই নয়। এই সরকার আলোচনা বোঝে না, বোঝে শুধু ক্ষমতার আস্ফালন। সোনাম ওয়াংচুকও জানতেন লড়াইটা কার বিরুদ্ধে। তিনি বারবার বলেছিলেন, আমি আমার অনশনে অনড় থাকবো। আর ঠিক সেই কারণেই রাষ্ট্র তার সমস্ত শক্তি আর নিখুঁত প্ল্যানিং নিয়ে ঝাঁপিয়ে পড়লো একজন অহিংস পরিবেশবিদের উপর। যেখানে শুধু ওয়াংচুক একাই ছিলেন না, তার পাশে ছাতার মতন জড়িয়েছিল একাধিক ছাত্র সংগঠন। ছোট ছোট টেন্টে আয়সা নেহা এবং তার কমরেডরাও আজ 21 দিন ধরে অনশন চালাচ্ছিলেন। ওয়াংচুককে সরানোর পর এবার পুলিশের পরবর্তী টার্গেট ওরাই। খুব সম্ভবত আজ সন্ধ্যার মধ্যেই পুলিশ পুরো যন্তর মন্তর খালি করে দেবে। কাউকেই আর সেখানে দাঁড়াতে দেওয়া হবে না। সোজা কথা, দেশে এখন অঘোষিত জরুরি অবস্থা চলছে, আর এই স্বৈরাচারের জন্য আইনসভার মতোই সমান দায়ী আমাদের বিচার বিভাগও। হাইকোর্ট বলেছিল অনশনকারীর জীবন রক্ষা করতে, কিন্তু পুলিশকে গুন্ডামি করার লাইসেন্স দেয়নি। যদি উদ্দেশ্য চিকিৎসাই হতো, তবে দশাশই চেহারার কমান্ডো বাহিনী নামিয়ে পড়ুয়াদের ধাক্কা মেরে মঞ্চে ওঠার কি প্রয়োজন ছিল? সবচেয়ে বড় প্রমাণ ওই সাদা চাদরের পর্দা। দেশের মানুষের থেকে কি লুকোতে চাইছিল দিল্লি পুলিশ? মারধর, কলার ধরে চ্যাংদোলা করার অমানবিকতা। এর আগেও দেশে বহু অনশন ভেঙেছে, কিন্তু এমন পর্দা খাটিয়ে কুকর্ম ঢাকা দেওয়ার নজির নেই। উপস্থিত মানুষের মোবাইল কেড়ে নিয়ে ফুটেজ ডিলিট করাটাই প্রমাণ করে পর্দার আড়ালে কি ভয়ানক খেলা চলেছে। হাইকোর্টের এই হস্তক্ষেপ আসলে সরকারের প্ল্যান বি।
দেশের মানুষ যদি আজ জরুরি অবস্থার এই ট্রেলার মুখ বুজে মেনে নেয়, তবে পুরো সিনেমা আসতে সময় লাগবে না। তখন সংবিধানের আর কিছু অবশিষ্ট থাকবে না। মাত্র কয়েক ঘন্টার নোটিসে দিল্লির পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়াটাই এই নোংরা চিত্রনাট্যেরই অংশ। আমরা বহু অনশন আন্দোলন দেখেছি। সাধারণত পুলিশ আসে, ফলের রস খাইয়ে অনশন ভাঙানোর চেষ্টা করে, ডাক্তার ডাকে, অ্যাম্বুলেন্স করে সসম্মানে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চাদর খাটিয়ে এমন অপারেশন এই প্রথম দেখলাম। সত্যি মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আসল ভয়টা ছিল ভিজুয়ালের। ওই জবরদস্তির ছবি যদি দেশের সামনে চলে আসতো, তবে তারা সারা দেশে আগুন জ্বলে উঠতো। 20 তারিখের সংসদ অভিযান আর বাদল অধিবেশনের মুখে সেই ঝুঁকি সরকার নিতে চায়নি। আজ ওয়াংচুকের সঙ্গে যা হলো, কাল আপনার আমার সঙ্গেও তা হতে পারে। লিখে রাখুন, এখন হেলথ গ্রাউন্ড দেখিয়ে ওয়াংচুককে অন্তত 15 দিন হাসপাতালেই আটকে রাখা হবে। শুধু তাই নয়, এবার তার বিরুদ্ধে মামলাও হবে। আগে আইপিসি 309 ধারায় আত্মহত্যার চেষ্টায় মামলা হতো, যেখানে অনশনের সরাসরি উল্লেখ ছিল না। কিন্তু নতুন ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট এক ধারায় অনশন বা অনাহারে প্রাণ দেওয়াকেও অপরাধের ক্যাটাগরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নিজের অধিকারের জন্য না খেয়ে থাকাও এখন এই অমৃতকালে দণ্ডনীয় অপরাধ। আমাদের জৈন সমাজে সন্থারা বলে একটি পবিত্র প্রথা রয়েছে। কোনো আচার্য বা সাধু স্বেচ্ছায় অন্ন জল ত্যাগ করে পরম ব্রহ্মে লীন হতে চান। বিএনএস এর নতুন আইনের জাতাকলে কাল হয়তো সেই সাধুদেরও গ্রেফতার করা হতে পারে। এমনকি সন্তু জ্ঞানেশ্বর, যিনি মাত্র 20 থেকে 21 বছর বয়সে স্বেচ্ছায় জীবন্ত সমাধি নিয়েছিলেন, আজকের দিনে বেঁচে থাকলে পুলিশ তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার মামলা ঠুকে দিত। আসল খেলাটা শুধু ওয়াংচুকের উপর নয়, এই খেলা নেমে আসবে অভিজিৎ দীপকেদের মতন আন্দোলন সংগঠকদের উপরও। তাদের বিরুদ্ধে আত্মহত্যায় উস্কানি দেওয়ার মামলা রুজু হবে, যাতে তারা দেশ ছেড়ে পালাতে না পারেন। তার জন্য জারি হতে পারে লুকআউট সার্কুলার। আসলে আইপিসি বদলে যখন বিএনএস করা হলো, তা শুধু ইন্ডিয়ান নামটা বদলে ভারতীয় করার গল্প ছিল না। এর আসল উদ্দেশ্য ছিল পুলিশকে সীমাহীন ক্ষমতা দেওয়া। আজ ভারত কার্যত একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। নতুন আইনের ঠেলায় সংবিধান আমাদের যে কটা মৌলিক অধিকার দিয়েছিল, তার সবকটাই আজ অর্থহীন, মূল্যহীন। রাষ্ট্রের এই লাঠি আর ক্ষমতার দাপটের জবাব এখন একমাত্র নাগরিক সমাজই দিতে পারে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।